আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার। খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। ঢাকা বিমানবন্দরের আগুন কে লাগিয়েছে? আওয়ামী লীগ ও ভারত, নাকি মোহাম্মদ ইউনূস ও পিনাকি, নাকি অন্য কেউ? বুঝতেই পারছি এখনকার এই প্রতিবেদনের হেডিং বা থাম্বনেল দেখে অনেকের চোখ কপালে উঠে গেছে। কপালে ওঠার কারণ আওয়ামী লীগ ও ভারতের নাম নয়, পরের নাম দুটো। সেটা হলো মোহাম্মদ ইউনূস এবং পিনাকি ভট্টাচার্য। আমার মন গড়া কথা কিন্তু নয়, এই প্রশ্ন কিন্তু সত্যিই উঠেছে। কেন উঠেছে তা একেবারে সূত্র উল্লেখ করে বলবো, এবং যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। তবে এই প্রসঙ্গে যাওয়ার আগে ঘটনার ছোট্ট একটু বিবরণ না দিলে অন্যায় হয়। গতকাল 18ই অক্টোবর দুপুর বা বিকেল যেটাই বলেন না কেন, 2টো নাগাদ গেট নম্বর 8-এর কাছে কার্গো ভিলেজ এলাকায় আগুন লাগে, যেখানে আমদানি করা মানে কার্গো ভিলেজের একটা আমদানির জন্য একটা অংশ আছে, একটা জায়গা আছে, আবার মানে বিল্ডিং, আবার রপ্তানির জন্য আলাদা কার্গো ভিলেজ, তার আলাদা জায়গা আছে। তো আগুনটা লাগছে কার্গো ভিলেজ এলাকায়, ওই আমদানি যেখানে করা হয়, মানে আমদানির পণ্য যেখানে রাখা হয়ে থাকে। মোট 36-37টি দমকল ইউনিট, সেনাবাহিনী ও বিমান বাহিনী এই অগ্নি নির্বাপনে অংশ নেয়। বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা এই আগুন 7 ঘন্টার বেশি সময় ধরে জ্বলার পর রাত 9:18 নাগাদ, মানে গতকাল, সেটা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা হয় বলে বন্দর সূত্রের খবর। আগুন কিন্তু নেভানোর কথা বলা হয়নি, বলা হয়েছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ব্যাপারটার ফারাকটা কিন্তু মাথায় রাখবেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল তিনি নিশ্চিত করেছেন যে মোট 37টি দমকল ইউনিট আগুন নেভাতে কাজ করেছে। আগুন নিয়ন্ত্রণে আসে রাত 9:06, মানে নিয়ন্ত্রণে আসার পর 9:06 প্রথম বিমানবন্দর থেকে ছাড়ে বা ফ্লাইট অপারেশন আবার চালু হয়। তবে আগুন নিয়ন্ত্রণে এলেও পুরো নিভে যায়নি, আগেই বলেছি। পরদিন মানে আজ সকাল 9টাতেও কার্গো ভিলেজ থেকে ধোঁয়া বের হচ্ছে বলে খবর পাওয়া গেছে। আগুন শুধুমাত্র আমদানি কার্গো বিভাগে সীমাবদ্ধ ছিল, রপ্তানি কার্গো এলাকা অক্ষত। এবার আসি ক্ষয়ক্ষতির প্রসঙ্গে দুটো কথায়। একটা স্বস্তির কথা, একটা হলো যে কোনো প্রাণহানি হয়নি, যদিও আহত হয়েছেন অন্তত 35 জন। এই 35 জনের মধ্যে 25 জন হচ্ছে হতভাগ্য আনসার বাহিনীর সদস্য। তারা সব জায়গাতেই আগে যেতে হয় তাদের, অথচ মারও খায় তারা। এবং 10 জন পুলিশ বাহিনীর লোক। এই 35 জন কমপক্ষে আহত হয়েছেন খবর পাওয়া যাচ্ছে। আহতদের চিকিৎসার জন্য কম্বাইন্ড মিলিটারি হাসপাতাল এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, তবে এখনো পর্যন্ত কোনো মৃত্যুর খবর নেই। এইবার আর্থিক ক্ষয়ক্ষতি প্রসঙ্গে দুটো কথা। ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি কবির আহমেদ খান জানিয়েছেন যে এই আগুনে সরাসরি মানে প্রত্যক্ষ এবং পরোক্ষ এই দুই দিক মিলিয়ে মোট ক্ষতির পরিমাণ 1 বিলিয়ন, মানে যার সহজ হচ্ছে 100 কোটি, আর সেটা বাংলাদেশি টাকাতে ওই 1 বিলিয়ন মার্কিন ডলারের, তার মূল্য হচ্ছে প্রায় 12,214 কোটি টাকা। এই পরিমাণ টাকার ক্ষতি হয়েছে, এটা মনে করা যেতে পারে, এর থেকে কিছু বেশিও হতে পারে। আর ক্ষতিগ্রস্ত হয়েছে কোন ধরনের পণ্য? কার্গো ভিলেজে যেসব পণ্য পুড়ে গেছে তার মধ্যে রয়েছে তৈরি পোশাক, মূলত চীন থেকে আসা পোশাক। বাংলাদেশ শুধু কিন্তু পোশাক রপ্তানি করে না, রেডিমেড পোশাক আমদানিও করে। এই আমদানিটা দু রকমের হয়, একটা হচ্ছে চীন থেকে আসে কিছু পোশাক,
আর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে বিভিন্ন দেশ থেকে তারা পাঠিয়ে দেয় কি ধরনের পোশাক বানাতে হবে, তার নিয়ম হিসেবে নির্দেশনা দিয়ে কিছু পোশাক পাঠিয়ে দেয়, সেগুলো নষ্ট হয়েছে। রেডিমেড গার্মেন্টস তৈরির যে কাঁচামাল, যেমন বোতাম, জিপার, ফ্যাব্রিক, এসবগুলো বিদেশ থেকে আমদানি করতে হয়, সেগুলো হয়েছে। এরপরে ইলেকট্রনিক্স পণ্য, যন্ত্রপাতি ও মেশিনারি পার্টস ক্ষতি হয়েছে। বস্ত্র শিল্পে ব্যবহারের জন্য যে রাসায়নিক পদার্থ নিয়ে আসা হয়, সেগুলো ক্ষতি হয়েছে বিশাল, এবং বলা হচ্ছে এই রাসায়নিক পদার্থ থেকেই আগুন লেগেছে। এছাড়া মোবাইল কভার, লাইট অ্যাক্সেসরিজ কার্গো ভিলেজে আমদানির অপেক্ষায় থাকা এবং কাস্টমস ক্লিয়ারেন্সের জন্য রাখা হয়েছে শত শত টন পণ্য, যেটা বিদেশ থেকে আনা হয়েছে ভারতে, এই বাংলাদেশে, সেই পণ্যগুলো নষ্ট হয়েছে। আচ্ছা, এইবার হয়ে গেল। এবার বলি ঢাকা বিমানবন্দরের এই অগ্নিকাণ্ডের আগে একবার তাকিয়ে দেখি পৃথিবীর অন্যান্য দেশে কি ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ড বলতে যেটা ঘটনা, সেটা কিরকম। দেখুন, প্রাণহানির দিক দিয়ে যে বিমানবন্দরের অগ্নিকাণ্ড সব থেকে ভয়ঙ্কর, সেটা হলো 1996 সালে জার্মানির ডুসেলডর্ফ বিমানবন্দরের অগ্নিকাণ্ড, যেখানে 17 জন মানুষ পুড়ে মারা যায় এবং প্রায় 100-র মতো মানুষ মারাত্মক আহত হয়। ঢাকা বিমানবন্দরে গতকালের আগুন হতাহতের বিচারে ভয়ঙ্কর নয় অবশ্যই, কারণ বলেছি যে সেখানে 35 জনের মতো আহত প্রাথমিকভাবে। তাহলেও ক্ষয়ক্ষতির দিক দিয়ে কিন্তু সবার ওপরে চলে গেছে বাংলাদেশের গতকালকের শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ড। এর সঙ্গে একমাত্র তুলনা করা যায় 2013 সালে আফ্রিকার কেনিয়ার নাইরোবি বিমানবন্দরের অগ্নিকাণ্ড। ঢাকা বিমানবন্দরের আর্থিক ক্ষতির পরিমাণ আগেই বলেছি $1 বিলিয়ন, 12,000-12,500 কোটি টাকার কাছাকাছি। এইবার আসি আমাদের মূল প্রসঙ্গটিতে। আগুন লাগলো নাকি কেউ লাগালো? সরকার তদন্ত কমিটি বসিয়েছে, 5 দিনের মধ্যে রিপোর্ট দেবে এই কমিটি। সেই রিপোর্ট তৈরি হবে কার মুখের দিকে তাকিয়ে, মানে কার মুখ চেয়ে, তাকে বাঁচানোর জন্যে, কার নির্দেশে। হ্যাঁ, তো এইসব অনেক কিছু ব্যাপার থাকবে তার মধ্যে, এবং সেই কার রিপোর্টে কারকে বাঁচাবার জন্যে, কার নির্দেশে, কার মুখ চেয়ে রিপোর্ট হবে, সেটা তো দেবান ও জানন্তি কুতো মনুষ্যা। কারণ এসব কমিশন সম্পর্কে একটি সাধারণ কথা আছে, সেটা হলো কমিশন তদন্তের জন্য, সত্য উদ্ঘাটনের তদন্তের জন্য কখনো কমিশন বসানো হয় না। কমিশন বসানো হয় সত্যকে মেরে ফেলতে, সত্যকে ধামাচাপা দেওয়ার জন্যে। আর সেই কমিশন পরে কি বলবে, তার রিপোর্ট বাজারে সরকার বের করবে কিনা, সেসব অনেক পরের কথা। রিপোর্টে সরকারের সমালোচনা থাকলে বাইরে বেরোবে না সে রিপোর্ট, এটা জানা কথা। অতএব রিপোর্ট ছেড়ে বাজারে মানুষকে কি বলছে একটু দেখি, এটা একটু দেখি। আমার বিশ্বাস এইভাবে আমার এই চ্যানেল ছাড়া অন্য কোনো চ্যানেলে এই জিনিসটা পাবেন না। অন্তর্বর্তী সরকারের ছাত্রদের বাড়বাড়ন্ত বর্তমানে বেশ খানিকটা কমে এসেছে। এখন ছাত্রদের রাজনৈতিক দল, যেটা ইউনূসের নিজের দলও বটে, সেই এনসিপি পাবলিক সাপোর্টের অভাবে প্রায় খরচের খাতায় চলে গেছে। তবু সেই যে বলে না, বিষ নেই তবু কুলোপানা চক্কর, সেই ভাব এই দলের নেতাদের। তারা যখন তখন যা খুশি বলেন, আর নিজেদেরকে একেবারে ওই যে ধোয়া তুলসীর পাতা বলে রাখেন মানুষের সামনে। দলের নেতা সাম্প্রতিক বড় বড় অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে, দলের সেই নেতার নাম হচ্ছে সার্জিস আলম। তিনি বড় বড় অগ্নিকাণ্ডের ঘটনা সম্প্রতিকালে যা বাংলাদেশে হচ্ছে তাই নিয়ে একটা লম্বা থিসিস গোছের বক্তব্য জারি করেছেন। জাতীয় নাগরিক কমিটির প্রধান সংগঠক শ্রীযুক্ত সার্জিস আলম ইতিপূর্বে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগ ঘনিষ্ঠদের হাত রয়েছে বলে মন্তব্য করেছেন। 2024 সালে, একটু পেছনের দিকে যান,
ডিসেম্বরে সচিবালয়ে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড হলো, সব পুড়ে গেল। তারপর তিনি বলেছিলেন যে এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র এবং শেখ হাসিনার এজেন্টরা বিভিন্ন দুর্নীতি ও অপরাধের নথিপত্র নষ্ট করার জন্য এই আগুন লাগিয়েছে। আচ্ছা, তার তো একটা কমিশন বসেছিল, সেই কমিশন কি রিপোর্ট দিয়েছে? কমিশন কিন্তু রিপোর্ট হয়তো দিয়েছে, আর না দিলে কেন দেয়নি সেটা নিয়ে কেউ প্রশ্ন করেনি, এবং দিয়ে থাকলে কি রিপোর্ট দিয়েছে সেটা কিন্তু সরকার বলছে না। সার্জিস আলম আরও বলেছিলেন যে বাংলাদেশে আওয়ামী লীগের দালালরা এখনো আমলাতন্ত্রে লুকিয়ে আছে এবং তাদের শেকড় উপড়ে ফেলতে হবে। 2025 সালের এবছরে আগস্টে মিরপুরের শিয়ালবাড়িতে আগুন লাগলো ভয়ঙ্কর। অগ্নিকাণ্ডের পর সার্জিস আলম বলেছিলেন, আমি বিভিন্ন স্থানে আগুনের ঘটনাগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি না, এগুলো একটা ষড়যন্ত্রের অংশ। একবারে থিসিস লিখেছেন। তবে শাহজালাল বিমানবন্দরের সাম্প্রতিক আগুন নিয়েও তিনি তার পুরনো লাইনে আছেন এবং আওয়ামী লীগকে দায়ী বলে দাবি করেছেন, এবং সেই সঙ্গে ভারতের নামও টেনে এনেছে। কারণ আওয়ামী লীগ ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, এই বলে তো আওয়ামী লীগকে সমালোচনা করেছিলেন। মানে আওয়ামী লীগ ভারত যেন এক জায়গায় রেখে দিয়েছে এই নেতারা, এই সার্জিস আলমরা। পিনাকি ভট্টাচার্যের কথায় আসি। পিনাকি ভট্টাচার্য আপনারা জানেন, তার কথায় তিনি ফ্রান্সে বসে ফতোয়া দেন, আর সেই ফতোয়া মাফিক বাংলাদেশে তার অনুচররা, এবং সেই অনুচররাই এখন ক্ষমতায় বসে আছেন, তারা সেই অনুযায়ী করেন। যখন ওই বড় মূর্তি ভাঙতে হবে, পিনাকি ভট্টাচার্যের ফতোয়া। 32 নম্বর ভাঙতে হবে, পিনাকি ভট্টাচার্যের ফতোয়া। এই ফতোয়ায় একটুখানি টান পড়ে গেছে সম্প্রতি। তিনি বলেছিলেন 46 নম্বর পদাতিক ডিভিশন ঢাকায় আসছে, তারা এসে দখল নেবে ইত্যাদি। সুতরাং জনগণকে রাস্তায় বেরোবার জন্য বলেছিলেন, হাজারে হাজারে লাখে লাখে মানুষ রাস্তায় নেমে আসুন। দেখা গেছিল 5টা লোক রাস্তায় নামেনি, এমনকি কুকুর বিড়াল পর্যন্ত রাস্তায় নামেনি। তো পিনাকি ভট্টাচার্যের বাজার এখন একটু খারাপ যাচ্ছে, কিন্তু খারাপ গেলেও হাম ছোড় সকতে হ্যায় লেকিন কমলি নেই ছোড়েগা। তো কমলি মানে পিনাকি ভট্টাচার্য কেন ছাড়বেন? এই বাংলাদেশি অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য দীর্ঘদিন ধরে ভারত বিরোধী, আওয়ামী লীগ বিরোধী এবং ইন্ডিয়া আউট প্রচারণার সাথে যুক্ত। তিনি সোশ্যাল মিডিয়ায় এবং ইউটিউবে ভারত, হিন্দু ধর্ম এবং মোদী সরকারের বিরুদ্ধে নিয়মিত বিষোদ্গার করেন। শাহজালাল বিমানবন্দরের আগুন নিয়ে পিনাকি একটি ইঙ্গিতমূলক স্ট্যাটাস দিয়েছেন। তবে তিনি বলেছেন যে পিনাকিকে তিনি এই একই কথা, তিনি এখানেও ভারতের হাত দেখেছেন এর পেছনে, এই আগুন লাগার পেছনে। তবে পিনাকিকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে, আইএসআইয়ের এজেন্ট হিসেবে আজকাল কিন্তু অভিযুক্ত করা হচ্ছে। তার বিরুদ্ধে বাংলাদেশেও একাধিক মামলা রয়েছে। শুধু পিনাকি এবং সার্জিস আলম নয়, বেশ কিছু রাজনৈতিক নেতা ও সক্রিয় ব্যক্তিত্ব এই আগুনের পেছনে আওয়ামী লীগ ও ভারতের যোগ আছে, সম্পৃক্ততা আছে, সে কথা বলেছেন। সামাজিক মাধ্যমে কিছু অ্যাকাউন্টে সরাসরি আওয়ামী লীগকে দাবি করে পোস্ট করা হয়েছে। যেমন বিডি মিলিটারি এই পোর্টালে একটি টুইট, যেখানে বলা হয়েছে আওয়ামী লীগ ইজ ক্যারিং আউট স্যাবোটেজ across Bangladesh. Their latest target was the cargo village at the international airport in Dhaka. কিন্তু এই ধরনের দাবি কোনো সরকারি বা নিরপেক্ষ তদন্ত দ্বারা প্রমাণিত হয়নি, তবু তারা বলে যাচ্ছে। তো তাদের কথা যখন বললাম, এবং হ্যাঁ, এখানে ভারতীয় গোয়েন্দা সংস্থার আপনারা জানেন যে 4 জন কর্তা তারা ঢাকা সফর করেছেন অক্টোবরের 14 থেকে 16 তারিখে বাংলাদেশে ছিলেন, এবং তারা সব মিলিটারি ইন্টেলিজেন্স ভারতীয় বাহিনীর তার অংশ। এবং এটা ইউনূস সরকার গঠনের পর প্রথম ভারতীয় সামরিক গোয়েন্দা প্রতিনিধি দলের সফর। এই সফর নিয়ে কূটনৈতিক মহলে অস্বস্তি ও সন্দেহ সৃষ্টি হয়েছিল বাংলাদেশে। সফরটি তাই খুব লো প্রোফাইলে রাখা হয়,
কারণ কিছু ছাত্র সংগঠন প্রতিবাদ করতে চেয়েছিল, সংকল্প করতে চেয়েছিল। ভারতীয় প্রতিনিধি দল বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন জায়গায় গেছে, এরপর তাদের সাথে মিটিং করেছে, ক্লোজ ডোর মিটিং করেছে। 16ই অক্টোবর বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তারপরে লালমনিরহাট ও ঠাকুরগাঁয়ের দুটো পুরনো এয়ার স্ট্রিপ পরিদর্শনেও যান। তো এই বলা হচ্ছে একটা দল বাংলাদেশে এখন বলতে শুরু করেছে এই যে আগুন লাগলো শাহজালাল বিমানবন্দরে, এর সাথে ভারতের ওই সামরিক গোয়েন্দা দলের প্রতিনিধি দলের তাদের যে সফর, সেই সফরের সম্পর্ক আছে। তারাই এটা তাদের লোকদেরকে অ্যাক্টিভেট করেছে, অ্যাক্টিভেট করে এইসব কাজকর্ম করছে, এটাও বলছি। এসব পড়তে পড়তে মনে হচ্ছে কি জানেন, সেই রবি ঠাকুরের পুরাতন ভৃত্য কবিতার দুটো লাইন, যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর। এবং এই লাইনে যে বাংলাদেশে এখন যা কিছু খারাপ ঘটছে, যা কিছু খারাপ চলছে, তার পেছনে দুটো নাম, আওয়ামী লীগ আর ভারত। বাঁদরামির একটা সীমা থাকা উচিত। এবার আসি এই শ্রীযুক্ত পিনাকি এবং নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে আগুন লাগানোর অভিযোগ যারা তুলছে, তারা কেন তুলছে, কিসের ভিত্তিতে তুলছে, সেই অভিযোগ, সেই বিষয়টিতে আসে। জাতীয় বিপ্লবী পরিষদ বা ন্যাশনাল রেভলিউশনারি কাউন্সিল নামে একটি গোষ্ঠী দাবি করেছে যে শাহজালাল বিমানবন্দরের আগুন পিনাকি গ্রুপের ষড়যন্ত্র এবং নির্বাচনকে ব্যাহত করার উদ্দেশ্যে নাশকতা। জাতীয় বিপ্লবী পরিষদ বিমানবন্দরে অগ্নিকাণ্ডের পেছনে নির্বাচন না করার জন্য পিনাকি গোষ্ঠীর ষড়যন্ত্র বলে দাবি করেছে। নির্বাচন কারা কারা চায় না? চায় না পিনাকি, তো চাই না। আর চায় না কে? সব থেকে বেশি কে চায় না? মোহাম্মদ ইউনূস। তিনি মৃত্যু পর্যন্ত ক্ষমতায় থাকতে চান, সুতরাং নির্বাচন চান না। সুতরাং এই দুজনের মিলি ভগতে আগুন লাগানো হয়েছে। এইবার কি বলছে জাতীয় বিপ্লবী পরিষদ? জাতীয় বিপ্লবী পরিষদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। সংগঠনের আহ্বায়ক খোমেনি এহসান তিনি দাবি করেছেন যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ফেব্রুয়ারির নির্বাচন বন্ধ করার ষড়যন্ত্রের অংশ। 18ই অক্টোবর শনিবার এক বিবৃতিতে খোমেনি এহসান বলেন, ফেব্রুয়ারির নির্বাচন নাশকতার জন্য পিনাকিদের আগুন এখন ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে। মনে রাখবেন, শরৎ এবং শীতকালে বাংলাদেশে আগুন লাগার কোনো কারণ নেই যদি না আগুন নেভানো হয়, আগুন লাগানো হয়। তিনি বলেন, ধারাবাহিক অগ্নিকাণ্ডে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা সন্দেহজনক হয়ে উঠছে। সরকারের আচরণে এমন মনে হচ্ছে আগুন লাগার ঘটনায় তাদের নীরব সম্মতি রয়েছে। শুধু সম্মতি নয়, তাদের প্রশ্রয় নয়, তাদের এখানে হাত আছে। এখনো কোনো ঘটনায় কাউকে বরখাস্ত করা হয়নি, সিসিটিভি ফুটেজও প্রকাশ করা হয়নি। খোমেনি এহসান আরও বলেন, 1 বছরের বেশি সময় ধরে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট ক্ষমতা দিয়ে মোতায়েন করা হয়েছে, তাই অগ্নিকাণ্ডের ঘটনার জন্য সেনাবাহিনীকেও জবাবদিহি করতে হবে। একই সাথে পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলিকেও দায়িত্ব নিতে হবে। তিনি অভিযোগ করেন যে রাজধানীর রূপনগরের শিয়ালবাড়িতে অগ্নিকাণ্ডে 16 জন শ্রমিক পুড়ে মরল এবং তাদের পুড়ে মরার পরেও সরকার কোনো তদন্তের ফলাফল প্রকাশ করেনি। বরং ওই পুড়ে মারার 2 দিন পরেই সরকার জুলাই সনদ ঘোষণা করল, উৎসব মুখর পরিবেশ তৈরি করে। প্রিয় দর্শক, আমি জানি যারা এই অভিযোগ করছেন, এই অভিযোগের সঙ্গে আপনাদের অনেকেই হয়তো সম্মত নন, আপনাদের বিরোধ থাকতেই পারে। আমারও বিরোধ আছে, কারণ এটাকে মানলে তো ওটাকে মানতে, সবকটাকে তো একসাথে মানা যায় না। সুতরাং আপনাদের কি মনে হয়? আমি তো পুরো অবস্থাটা আপনাদের সামনে রাখলাম, এবার আপনাদের কি মনে হয় সেটা বলবেন। এটা কি কোনো দুর্ঘটনার জন্য ঘটেছে নাকি নাশকতা হলে কে বা কারা করেছে এই কাজ? রাজনৈতিক পক্ষগুলো 1/11-এর আলামত দিচ্ছে কেন?
বর্তমানে যে রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে কাজ করছে, তারাও সাম্প্রতিক সময়ে 1/11-এর একটা ভয় পাচ্ছে বা ভীতি ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। বর্তমান রাজনৈতিক দলগুলো চাইছে যেন তেনভাবে যে কোনো প্রকারে এই যে বর্তমান ইউনূস সরকার যেটি আছে এটিকে দিয়ে একটা নির্বাচনী বৈতরণী পার হতে, নির্বাচন করে তারা ক্ষমতায় যেতে চায়। সবাই মরিয়া। এই মুহূর্তে ক্ষমতার প্রধান দাবিদার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এই মুহূর্তে ক্ষমতার প্রধান দাবিদার জামাত ইসলামী বাংলাদেশ, তারা চাইছে ডক্টর ইউনূসকে নিয়েই একটা ইলেকশন করে ক্ষমতায় যেতে। কিন্তু আড়ালে তো অন্য ঘটনা ঘটছে। আড়ালে ইতিমধ্যেই 1/11-এর সাড়া শব্দ পাওয়া যাচ্ছে, আমরা বেশ কিছুদিন যাবৎ বলছি। কিন্তু সাম্প্রতিক সময় আপনারা খেয়াল করেছেন, বিশেষ করে সেনা কর্মকর্তাদের বিচারকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো আজকাল ভয় পাচ্ছে যে পরিস্থিতি পাল্টে যাবে। পরিস্থিতি পাল্টে গেলে ক্ষমতা তো দূর কি বাত হয়ে যাবে। 1/11 মানে আবার সেই 7 সালের যে 1/11 সরকার, 8 সালের ডিসেম্বরে যে নবম জাতীয় সংসদ নির্বাচন এবং আওয়ামী লীগ ক্ষমতার মসনদে চলে এলো। আজকের প্রেক্ষাপটটাও ঠিক সেদিকে চলে যাচ্ছে। হাতছাড়া হয়ে যাচ্ছে সব কিছু, গুমোট একটা ভাব ধরেছে। আপনারা খেয়াল করেছেন, আমি রাজনৈতিক পক্ষগুলোর কথা বলেছি যে গত বুধবার জাতীয় ঐক্যমত্য কমিশনের একটা সর্বশেষ জুলাই সনদ স্বাক্ষর, তথাকথিত জুলাই সনদ স্বাক্ষর হলো শুক্রবার। শুক্রবারের আগে বুধবার রাতে হঠাৎ করে তড়িঘড়ি করে জাতীয় ঐক্যমত্য কমিশনের একটি ধন্যবাদ জ্ঞাপন বৈঠক ডেকেছিল ঐক্যমত্য কমিশন, যেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও ছিলেন। সেখানে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে বিএনপির যিনি প্রতিনিধি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনি তার বক্তব্যে বলেছেন, আমরা ভিডিওটাও শুনবো তার বক্তব্যের এবং একই সাথে একটু আমরা দেখতে চাই যে তিনি কি বলেছেন। আমরা চাই না প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে কোনো রকমের ভারসাম্য নষ্ট হোক, আমরা সেটি অ্যাফোর্ড করতে পারবো না এই মুহূর্তে। আমরা চাই আপনার সাথে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক বজায় থাকুক, রাষ্ট্র একটা ব্যালেন্সড অবস্থায় থাকতে হবে। আমরা নির্বাচনকে সামনে রেখে কোনো রকমের ঝুঁকির মধ্যে যেতে চাই না, যেতে পারবো না, সেটা আমরা অ্যাফোর্ড করতে পারবো না। হঠাৎ করে ঐক্যমত্য কমিশন জুলাই সনদ নিয়ে আলাপ আলোচনার মধ্যে সালাউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টাকে এই কথা বলছেন কেন? ভীতি কি কাজ করছে? উত্তরপাড়ার ভীতি, বিশেষ করে সাম্প্রতিক সময়ে সেনা কর্মকর্তাদের একটি সিভিল ট্রাইব্যুনাল থেকে বিচারের পরোয়ানা জারির পর থেকে একটা ভীতি কাজ করছে। সেনাবাহিনী অস্থির, এটা দিনের আলোর মতো পরিষ্কার, একটা শিশু বোঝে। 8 তারিখে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, আজকে 19 তারিখ, এটি এখনো পর্যন্ত সমাধা হয়নি। এখনো পর্যন্ত একজন সেনা কর্মকর্তাও যে কোর্ট ওয়ারেন্ট ইস্যু করেছে সেই কোর্টের অধীনস্থ সিভিল প্রশাসন, সিভিল আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ একজন সেনা কর্মকর্তাকেও গ্রেপ্তার করতে পারেনি। পরিস্থিতি কি একটু গুমট মনে হচ্ছে? এই গুমট থেকেই সালাউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে পরামর্শ দিয়েছেন বা বলেছেন বক্তব্যে যে সশস্ত্র বাহিনীর সাথে আপনার কোনো খারাপ সম্পর্ক আমরা চাই না। আরেকদিকে আরেকটি বক্তব্য আমাদের শোনা দরকার। সালাউদ্দিন আহমেদের বক্তব্যটাও একটু শুনে নেই, তারপরে আরেকটি বক্তব্য, সেটি হচ্ছে আব্দুল্লাহ আমান আজমি, যারা বর্তমান এই যে বন্দোবস্ত চলছে এই বন্দোবস্তের অধীনে থাকতে চায়, স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী একটা প্রেক্ষাপট রচনা করতে চায়, ভারত বিরোধিতা করতে চায়, বাংলাদেশকে পাকি ভাবধারায় গড়ে তুলতে চায়, এই তাদের। এবং এই আব্দুল্লাহ আমান আজমি কোন পন্থী আপনি জানেন? জামাতের সাবেক আমির গোলাম আজম পুত্র আব্দুল্লাহ আমান আজমি, সাবেক সেনা কর্মকর্তা। তার কণ্ঠেও হতাশার সুর। দুজন রাজনৈতিক ব্যক্তির, বিশেষ করে এই মুহূর্তে দুজন, একদম বিএনপির একজন আর একজন জামাতপন্থী আব্দুল্লাহ আমান আজমি, যদিও জামাতের কোনো পদ পদবিতে নেই, কিন্তু তিনি জামাত আমিরের পুত্র, এটি মাথায় রাখতে হবে। তাদের কণ্ঠে কিন্তু হতাশার সুর। বিশেষ করে আব্দুল্লাহ আমান আজমি আরো এক ধাপ বাড়িয়ে তিনি বললেন যে 1/11-এর
সাড়া শব্দ তিনি পাচ্ছেন। এই যে গত 8 তারিখ ওয়ারেন্ট ইস্যু হলো, 19 তারিখেও যখন আসামি গ্রেপ্তার হলো না, আব্দুল্লাহ আমান আজমির বক্তব্যটা 24 ঘন্টা হয়নি, এটা ইউটিউবে আপলোড করেছে একটি সোশ্যাল মিডিয়া একটা ইউটিউব চ্যানেলে, সিটি নামে একটা ইউটিউব চ্যানেল থেকে আমি এটা পেলাম। তো বুঝতেই পারছে যে তারা যেটা যেভাবে চেয়েছিল, তারা সেনাবাহিনীটাকে ধ্বংস করাই আমি বলবো। বিদ্যমান সেনাবাহিনী আব্দুল্লাহ আমান আজমি এই বক্তব্যটাতে এমন কথা বলেছেন যে সেনাবাহিনীর এখন যারা জেনারেল তারা কর্নেল হবারও যোগ্য নন, আব্দুল্লাহ আমান আজমি যোগ্য। এমন কথা উঠেছিল বিভিন্ন সময়ে যে আব্দুল্লাহ আমান আজমি সেনাবাহিনীর বিশেষ কোনো পদে যেতে চান, সেনাবাহিনী সংস্কার করতে চান তার নেতৃত্বে। সেই আব্দুল্লাহ আমান আজমি সেনাবাহিনীকে ডাইরেক্ট অঙ্গুলি নির্দেশ করছে যে সেনাবাহিনী, তোমরা যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনী তোমরা যোগ্য নয়, অযোগ্য সেনাবাহিনী। অর্থাৎ সেনাবাহিনীর সাথে মুখোমুখি হয়ে যাচ্ছে। কারণ আব্দুল্লাহ আমান আজমিরাও বুঝতে পারছে যে ওখানে কিছু হচ্ছে, ওখানে রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হচ্ছে। সালাউদ্দিন আহমেদরা বুঝতে পারছে যে ওখানে কিছু একটা হবে, ওখানে একটা উত্তপ্ত পরিস্থিতি ঘটবে। এই যে 8 তারিখের পরে ওয়ারেন্ট ইস্যুর পরে আমি একাধিক কন্টেন্টে বলেছিলাম যে গত 15 মাসের সবচেয়ে টার্নিং পয়েন্ট হচ্ছে এই যে সেনাবাহিনীর বিচার, এবং এই বিচারটিকে কেন্দ্র করে, এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষমতার পট পরিবর্তনও হতে পারে। এবং আমরা অনেক দিন ধরেই বলে আসছি যে একটা 111 মাস্ট। আমার সংবিধানের তত্ত্বাবধায়ক সরকারকে আসবে সেটা আসাটা কঠিন, কারণ দুদিন পরে 21 তারিখেও একটা রিভিউ আছে, রিভিউটার ডেটটা পিছিয়ে যেতে পারে, কিংবা রিভিউটার আপিল বিভাগ রায় দিয়ে দিল যে না, তত্ত্বাবধায়ক সরকার আমাদের যে সংবিধানে যেটি ছিল সেটি এখন থেকে কার্যকর হতে পারে। কিন্তু সেটি কার্যকর হলেও এখনকার যারা আছে তারা ওই সংবিধান অনুযায়ী যাদেরকে প্রধান উপদেষ্টা করা হবে তাদেরকে মানবেন না, মানতে চাইবেন না। কাজেই আমি আগে থেকেই বলছি যে একটা 111 ছাড়া কোনো সমাধান নেই। আসলে আজকে সর্বনাশটা করে দিয়েছে এই ইউনূস সরকারে। ইউনূস সরকার যদি চাইতো সুন্দর এত সময় না নিয়ে আরো আগে একটা ইলেকশন করে নির্বাচিত, এখন যারা আছে বিএনপি হোক জামাত হোক, তাদের হাতে ক্ষমতা দিয়ে এতদিন প্রস্থান করে ফেলতে পারত। কিন্তু ইউনূস সরকার যত দিন গেছে, দিন থাকছে, তত জটিল থেকে জটিলতা আরো বাড়িয়েছে। এই বারবারই একটি আভাস পাওয়া যাচ্ছে, সকলের কণ্ঠে ভীতি সঞ্চার হচ্ছে, তাদের কণ্ঠে ভীতি যে তারা ক্ষমতায় যেতে পারবে না। কারণ ইতিমধ্যে এত অপকর্ম হয়েছে, এই অপকর্ম হবার কারণে ইউনূস সরকারের দায় তো আছে, কিন্তু তার দায় শোধ করার উপায় নেই। যেহেতু ইউনূস সরকার, ডক্টর ইউনূস নিজে ইলেকশনে যাবেন না, ইউনূস সরকারের লোকজন ইলেকশনে যাবেন না, এর দায় গিয়ে পড়বে বিএনপির উপর, জামাতের উপর। এর বেনিফিটটা পাবে আওয়ামী লীগ। 111 সরকার যদি আসে, ওই টাইপের একটা সরকার যদি আসে, এসে যদি একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে সব পক্ষের চাপে, আন্তর্জাতিক চাপ আছে একটা লেভেল প্লেইং ফিল্ড এবং একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের, যদি একটা অন্তর্ভুক্তমূলক নির্বাচন হয়, আমি বরাবর বলেছি, এখনো বলছি, বাংলাদেশে একটা রেকর্ড, পৃথিবীতে একটি নজিরবিহীন ঘটনা ঘটবে। সদ্য পতন হওয়া, আন্দোলনের মুখে হোক ষড়যন্ত্রের মুখে পতন হওয়া একটি দল আবার ক্ষমতার মসনদে আসবে, যদি আপনি জনগণকে ভোট দিতে পারেন। ওই দলটি যে 15 মাসে বিশাল কোনো কাজকর্ম করেছে তা কিন্তু না, কিচ্ছু করেনি, নীরবে নিভৃতে বসে আছে। কারণ সেই দলকে কাজ করবারও সুযোগ দেওয়া হচ্ছে না, সরকারের তরফ থেকে প্রজ্ঞাপন জারি করে নিষেধ করে রাখা হয়েছে। এটাই তাদের জন্য বেনিফিট। এদিকে নানা রকম বিতর্কিত কর্মকাণ্ড করছে রাজনৈতিক দলগুলো, এবং ইউনূস সরকার দেশকে ব্যর্থ করে দিচ্ছে। এই ব্যর্থ করে দেবার যত ইতিবাচক ভাবনাগুলো তার দিকে পড়ছে, ওই দলটির দিকে পড়ছে, অর্জনটা ওই দলটার দিকে পড়ছে। ওই দলটাকে মানুষ মনে করছে যে ওই দলটা যে শাসনটা দিয়েছে সেটি ভালো ছিল। এই কারণে আজকে ইউনূস সরকার, বিএনপি, জামাতপন্থীদের মধ্যে একটা ভীতির সঞ্চার হচ্ছে যে 111 ধেয়ে আসছে। আব্দুল্লাহ আমান আজমি কি বললেন যে 2006-এর শেষ দিকে, অক্টোবর মাস থেকেই মোটামুটি দেশে সমাজে বিশৃঙ্খলা, মারামারি, কাটাকাটি, এখানে আগুন ওখানে ধ্বংস,
এই কর্মকাণ্ডগুলো কিন্তু শুরু হয়ে গিয়েছিল এবং জানুয়ারি মাসে 11 তারিখে তৎকালীন ফখরুদ্দিন সরকার গঠন হয়েছিল এবং সেটি 111 সরকার। আজকে আমরা অক্টোবরেও দেখছি আব্দুল্লাহ আমান আজমি বলছেন, হতাশ হয়ে বলছেন যে সেনা কর্মকর্তাদের তারা বিচার করতে পারছেন না, তাদেরই তো ট্রাইব্যুনাল। আব্দুল্লাহ আমান আজমিও একজন সাক্ষী হিসেবে সাক্ষী দিয়েছেন যেদিন ওয়ারেন্ট ইস্যু হয়েছে। আব্দুল্লাহ আমান আজমিরা চাইছিলেন যে সেনা কর্মকর্তাদের সবাইকে ধরে ধরে বিচার করবেন এবং তারা সেনাবাহিনীতে ঢুকবেন, ঢুকে তারা তাদের মতো সেনাবাহিনী গড়বেন। কিন্তু সেই আশার এই গুড়ে বালি, হতাশার সুর। সেনাবাহিনী সেটা হতে দেবে না। এখন সব আলামত সুস্পষ্ট এবং সেই সুস্পষ্টতা থেকে 111 সময়ের ব্যাপার, অপেক্ষার ব্যাপার,